হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা চলে আসছি ব্র্যান্ড নিউ আরেকটা চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্সের ৩ নাম্বার চ্যাপ্টার, বল চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটাও গতি চ্যাপ্টারের মতো একদম 0 টু ফুল বেসিক পড়ানোর চেষ্টা করব। তবে সেটা পড়ার জন্য গতি চ্যাপ্টারটা আরেকবার রিভিউ করে আইসো। কারণ হচ্ছে দেখা যায় অনেক ক্ষেত্রেই পূর্ববর্তী চ্যাপ্টার যেগুলো আছে ওগুলোর বেসিক কাজে লাগে পরবর্তী চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমি লেকচার প্ল্যানগুলো সাজিয়ে রাখছি। আমি টোটাল 5টা লেকচার নিব এই চ্যাপ্টারের জন্য। এখন লেকচার প্ল্যান সাজানোর কারণটা হচ্ছে যে কোনো টাইপের প্ল্যানিং ছাড়া যখন ক্লাস নিতে যাই তখন অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু ছুঁইটা যায়, মানে সব কিছু কভার করা সম্ভব হয় না। সো এই জন্য হচ্ছে লেকচার প্ল্যানগুলো সাজিয়ে রাখছি। তো আজকের লেকচারে আমরা বল, জড়তা, মৌলিক যে বলগুলো আছে সেই বলগুলো এবং সেগুলোর বিস্তারিত সম্পর্কে জানব। চলো শুরু করি। শুরু করার আগে আজকে আবার বলে নিতে চাই, ক্লাস করার টাইমে অবশ্যই রাফ খাতায় লিখে রাখবা অ্যান্ড দেন ক্লাস শেষে আবার নতুন করে নোট করবা। এটা এসএসসির জন্য প্রযোজ্য। আচ্ছা, শুরু করি তাহলে। প্রথমে আমরা পড়ি, চ্যাপ্টারটার নামই হচ্ছে বল। তো আমাদের বল সম্পর্কে অবশ্যই প্রথমে ধারণা রাখতে হবে, বল জিনিসটা কি। বল এর সংজ্ঞাটা দেখো প্রথমে। যে বাহ্যিক কারণ কোনো স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলা হয়। বুঝলাম কিছু? কিছুই বুঝি নাই। বুঝবা কেমনে ভাই, বুঝাই তো নাই। আচ্ছা, বলের এককটা দেখার আগে, বলের একক সম্পর্কে দেখার আগে বল জিনিসটা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেয়া নেই। আমরা গতি চ্যাপ্টারে, এই যে দেখছো প্রথমেই চলে আসছে আমাদের এর আগের চ্যাপ্টারের একটা টপিক। তো আমরা গতি চ্যাপ্টারে কি পড়ছি, ত্বরণ সম্পর্কে আমরা জানছিলাম না। ত্বরণ, ত্বরণ এবং হচ্ছে মন্দন। এই ত্বরণ এবং মন্দন করেটা কি? বেগ পরিবর্তন করে, তাই না? ত্বরণ এবং মন্দনের কাজটাই হচ্ছে বেগের পরিবর্তন করা। এখন আমরা হচ্ছে গতি চ্যাপ্টারে এটা শিখছি যে ত্বরণ এবং মন্দন বেগের পরিবর্তন করে। এখন আমাদের কোশ্চেনটা হলো, এই ত্বরণ বা মন্দন এই জিনিসটা সৃষ্টি করে কোন বিষয়টায়, বা এই জিনিসটা সৃষ্টির কারণ কি? তো এই ত্বরণ বা মন্দন সৃষ্টির কারণ হচ্ছে বল। এখন এই বল কথাটা আমরা ইন রিয়েল লাইফ প্রচুর পরিমাণে ইউজ করি, হয়তো বা জেনে বুঝে অথবা না জেনে, কিন্তু আমরা বল কথাটা সবাই ইউজ করছি। তো এই বল জিনিসটা তাহলে করে কি? ত্বরণ বা মন্দন ঘটায়। যেই ত্বরণ বা মন্দন হচ্ছে বেগের পরিবর্তন করে। আর যদি আমি একদম শর্টলি একটা কথা বলি, তাহলে কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর না তো, কোনো বস্তুকে টানা বা ঠেলাই হচ্ছে বল। একদম সহজ ভাষায় যদি বলি, বল জিনিসটা কি তাহলে? কোনো একটা বস্তুকে টানা বা ঠেলা, অর্থাৎ পুশ এবং পুল। এখন কিছু উদাহরণ দেখো। যখন একটা সাইকেল চালাও, তোমরা সাইকেলের সিটের উপর বসে প্যাডেলের উপর হচ্ছে পা দিয়ে প্রেস করো, তখন আমি একটা সাইকেল ড্র করার ট্রাই করি। সাইকেল কেমনে ড্র করব? এই ধরে নাও এটাই সাইকেল, হ্যাঁ। তো সাইকেলের এখানে একটা প্যাডেল থাকে না?
এই প্যাডেলের উপর যখন তোমরা পা দিয়ে বল প্রয়োগ করো তখন ওই প্যাডেলটা কি করে, প্যাডেলটা হচ্ছে চেনকে একটা টান দেয় সামনের দিকে। ওই চেনটা পরে আবার কি করে, পিছনের চাকার সাথে একটা গিয়ার লাগানো থাকে, ওই গিয়ারে টান প্রয়োগ করে এবং যার কারণে হচ্ছে সাইকেলের চাকাটা গতিশীল হয়। তো এই যে বললাম টান প্রয়োগ করে, এই টানটাই হচ্ছে বল। এবার আমরা অন্য আরেকটা কেস যদি দেখি, ধরো এটা হচ্ছে একটা বাস। আমি বাসই কেন আঁকাই প্রত্যেকটা বার, আমি বাস কেন আঁকাচ্ছি তাই না, কারণ বাস আঁকানোটা ইজিয়ার, এই জন্য আমি বাস আঁকাই, মোটর সাইকেল তো আঁকাইতে পারি না। আচ্ছা, তো এটা একটা বাস, ধরো চলতেছে, চলে সামনে হুট করে ব্রেক ফেল করছে। ব্রেক ফেল করার কারণে কি করছে, ব্রেক ফেল করার কারণে বাস আমাদের গিয়ে গাছে দিছে ধাক্কা। তো ধাক্কা দেওয়ার সাথে সাথেই একদম মুহূর্তের মাঝে বাসটা স্থির হয়ে যায়। স্থির যে হয়, স্থির করার জন্য তো কোনো একটা কারণ লাগবে তাই না, কোনো কারণ ছাড়া তো কোনো কার্য সম্পাদন হয় না। তো এই স্থির করেটা কি, তাহলে স্থির করার কাজটা করে গাছ, এবং ওই গাছটা কি করে বাসের উপর বাসের গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে এই বরাবর। গাছটা হচ্ছে গাড়ির উপর এই বরাবর একটা বল প্রয়োগ করে, যার কারণে হচ্ছে গাড়ি হঠাৎ প্রচণ্ড ঝাঁকি খেয়ে থেমে যায়। এখন এরপর আরও কিছু বল রয়েছে, যেমন দেখো আমি যদি বলি কাউকে কোনো একটা কাজ করানোর জন্য ফোর্স করা, যদিও এটা হচ্ছে মেন্টাল ফোর্স অ্যান্ড এটা হচ্ছে ফিজিক্সের আলোচ্য বিষয় না, ওইদিকে আমরা না যাই। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে নিজেও জানি না। এনিওয়েজ, তো প্রচুর স্টুডেন্ট হচ্ছে এই বল চ্যাপ্টারটাতে ডিফিকাল্টিস ফেস করে, যার কারণটা হচ্ছে তারা না বুঝে সব কিছু মুখস্থ করতে যায়। মুখস্থ করে হয়তোবা তোমরা দেখা যাবে এসএসসিতে পার পেয়ে গেছো, কিন্তু একটা সতর্কবাণী দিয়ে দেই, এইচএসসিতে নিউটনীয় বলবিদ্যা নামে একটা চ্যাপ্টার আছে। যদি তুমি মুখস্থ করার চিন্তায় থাকো তাহলে এইচএসসি লাইফটা তোমার একদম বিভীষিকাময় হয়ে যাবে, কুল কিনারা পাবা না। দ্যাটস হোয়াই বেশি ফোকাস করো এখন বেসিক বিল্ড আপে। যদি তুমি বেসিক বিল্ড আপ করে ফেলতে পারো তাহলে তুমি সব কিছু বুঝতে পারবা। এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সে আমি বলবো দি ইজিয়েস্ট চ্যাপ্টার যদি তুমি বুঝতে পারো। তবে এই জন্য কি তোমার নিজের ফিল করতে হবে বিষয়গুলো, যে কিভাবে হইলো, এটা কেন হইলো। মানে রিয়েল লাইফ কেসে তো অনেক কিছুই তোমরা দেখছো সামনে, কিন্তু তোমরা কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণ বল প্রয়োগ করার উদাহরণ দেখতে পাও। আমি যদি তোমাদের শরীরের মধ্যকার উদাহরণে দেই, তোমার হার্ট যে কন্টিনিউয়াসলি পাম্প করতেছে ব্লাড, তো পাম্প করতেছে, যে পাম্প করার সময় হার্ট একটা বল প্রয়োগ করে না, সংকোচন প্রসারণ বল। ওই বলের কারণে হচ্ছে ব্লাড সারা দেহে সার্কুলেট হয়। এবার আরেকটা কথা যদি বলি, তুমি তো খাবার খাও, তো খাবার খাওয়ার সময় যখন অন্ননালী দিয়ে খাবারগুলো যায় তখন অন্ননালী সংকুচিত প্রসারিত হয়ে এক ধরনের বল প্রয়োগ করে, যার কারণে হচ্ছে খাবার পাকস্থলিতে যায়। এই বলটাকে বলা হয় মূলত পেরিস্টালসিস। এটা তোমরা বায়োলজিতে জানতে পারবা, সেটার দিকে না যাই। তো আমরা কি মানে আমাদের মেইন মোটিভটা কী ছিল, যে বল, আশপাশে প্রচুর পরিমাণে বল দেখতে পারতেছি। আমি মনে করি যে তোমরা অনেক ধরনের নয়েজ শুনতে পাইতেছো আমার ব্যাকগ্রাউন্ডে, যে গাড়ি যাইতেছে। তো এই গাড়িগুলোও কিন্তু মূলত বল প্রয়োগ করে সামনের দিকে আগে যেতেছে। ইঞ্জিন হচ্ছে গাড়ির চাকা ঘুরাইতে সাহায্য করতেছে, অ্যান্ড ওই চাকার ঘূর্ণনের কারণে গাড়ির সামনের দিকে আগে যেতেছে। তার মানে আশপাশের দিকে তাকাইলে বলের কোনো অভাব নেই। ইভেন আমি যে হচ্ছে যে পেন টেপটা ইউজ করে লিখতেছি, ওই পেন টেপের উপরও কিন্তু আমি স্টাইলাস পেন, যেটা কলম, ওই কলম দিয়ে একটা প্রেস করতেছি, বল প্রয়োগ করতেছি, যার কারণে আমি লিখতে পারতেছি। এই যে লিখতে পারতেছি, একটা বল প্রয়োগ করা ছাড়া কিন্তু আমি লিখতে পারতেছি না, রাইট? সো বল জিনিসটা সম্পর্কে আমরা পুরোপুরিভাবে বুঝে গেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বল যে সবসময় ব্যাগের পরিবর্তন করবে এমনটা কিন্তু না। এটার উদাহরণ কীভাবে দিতে পারি? এটার উদাহরণটা দেওয়া যায় এইভাবে, যে ধরো এটা হচ্ছে একটা দেয়াল, হ্যাঁ, এই দেয়ালের উপর তুমি তোমার শরীরের সমস্ত
যতটুকু পাওয়ার আছে, যতটুকু শক্তি আছে, সমস্ত শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করলা, তুমি কি দেয়ালটাকে নড়াইতে পারবা? তুমি যদি কোনো সুপার হিউম্যান না হয়ে থাকো, তাহলে অন্তত বাংলাদেশে যে দেওয়ালগুলো তৈরি করা হয়ে থাকে ওই দেয়াল তুমি নড়াইতে পারবা না। সো এর মানে কি বলতে পারি আমরা, যে বল প্রয়োগ করলেই যে ব্যাগের পরিবর্তন হবে এমনটা না। এই জন্য দেখো সংজ্ঞায় আমরা বলছি যে বাহ্যিক কারণ কোনো স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিংবা ঘটাতে চায়। এই কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা সংজ্ঞায় তোমাকে লিখতে হবে, ঘটাতে চায়। সবসময় যে বল এই ব্যাগের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন ঘটাবে এমনটা না, সে ঘটাইতে চাইবে, বাট সবসময় ঘটাইতে পারবে না। ক্লিয়ার? আই হোপ বলের যে প্রাথমিক ধারণাগুলো আছে ওই সবগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার, আইডিয়া ক্লিয়ার। এবার বলের ইউনিট নিয়ে একটু আলোচনা করি। তো আমরা রাশি প্রকাশের 3টা পদ্ধতি দেখছি না? একটা হচ্ছে এসআই, যেটাকে আমরা এমকেএসও বলে থাকি। একটা হচ্ছে এসআই ইউনিট, আরেকটা কি সিজিএস ইউনিট, অ্যান্ড আরেকটা হচ্ছে এফপিএস ইউনিট। তো বলের এককগুলো দেখার আগে বলের সূত্রটা আমরা দেখি, যে বল জিনিসটা আসলে কি। বল হচ্ছে, বল একটা ভেক্টর রাশি, যার কারণে উপরে তীর চিহ্ন দিতে হবে। ভর ইনটু ত্বরণ, ভর এবং ত্বরণের গুণফলই হচ্ছে সহজ বাংলায় বল। যদি তুমি খুব বেশি কিছু ঝামেলা, মানে খুব বেশি কিছু মাথায় নিতে না চাও, তাহলে একটা কথাই, ভর এবং ত্বরণের গুণফলই হচ্ছে বল। ফাইন। তো এইখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না, এটাই হচ্ছে বলের এসআই ইউনিট। তবে এটার একটা প্রচলিত একক আছে। প্রচলিত এককটা হচ্ছে নিউটন, যেটাকে হচ্ছে প্রকাশ করে এন দ্বারা। এটা হচ্ছে নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন এর নাম থেকে আসছে। আচ্ছা, তাহলে বলের পরম একক গুলা কি কি? পরম একক একটা হচ্ছে এসআই ইউনিটে নিউটন, রাইট? নিউটন আমি এই মাত্র বললাম। বলের প্রচলিত একক হচ্ছে এসআই ইউনিটে নিউটন। বলের প্রচলিত একক সিজিএসে হচ্ছে ডাইন। 1 ডাইন মানে কি? এখানে আমি লিখে দিই, ডাইন বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস ইউনিটে কি? এফপিএস ইউনিটে হচ্ছে পাউন্ডাল, যাকে প্রকাশ করে এলবিএল দ্বারা। এটা হচ্ছে পাউন্ডাল। অ্যান্ড এটাকেও তুমি ব্যাখ্যা করে ওইভাবে বিস্তারিত লিখতে পারো যে গ্রামের পরিবর্তে হবে পাউন্ড, সেন্টিমিটার পরিবর্তে হবে ফিট পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এফপিএস ইউনিটে একক। আর অভিকর্ষীয় এককগুলো হচ্ছে এসআই ইউনিটে কেজি ওয়েট, সিজিএস ইউনিটে হচ্ছে গ্রাম ওয়েট, এফপিএস ইউনিটে হচ্ছে পাউন্ড ওয়েট। এখন এককগুলো শিখছি যেহেতু, এককগুলোর মধ্যে সম্পর্কটা আমাদের জেনে রাখতে হবে ফর আওয়ার ওন গুড। হয়তো বা এটা তোমাদের এসএসতে লাগবে না, আবার দিয়েও দিতে পারে, বলা তো যায় না। তো এখানে আমরা লিখে রাখি, যদি আমরা বলি 1 নিউটন এসআই ইউনিটে, 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, এটুকুই। এরপর যদি আমরা বলের মাত্রা নিয়ে একটু কথা বলি, তাহলে সেটা হবে, এখানে ছোট করে লিখি, বলের মাত্রা কি হবে? বলের একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ভরের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, সময়ের মাত্রা তার ইনভার্স 2, অর্থাৎ ভরের মাত্রা হচ্ছে এম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, কিন্তু পার সেকেন্ড স্কোয়ার যেহেতু, তার মানে টি ইনভার্স 2 হবে। এটাই হচ্ছে বলের মাত্রা। বলের একক এর মাত্রা নিয়ে আমাদের আইডিয়া ক্লিয়ার। আচ্ছা, তোমাদেরকে জড়তা টপিকটা পড়ানোর আগে আর কিছু টপিক পড়াইয়ে রাখি।
এটার হেডলাইনটা হচ্ছে বলই হবে, বল বা ফোর্স। এখানে হচ্ছে ভেক্টর ফরম্যাটটা একটু দেখাই রাখি। বল, বলকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়। বল এটা হচ্ছে মান আছে, দিক আছে, আবার একে উপাংশে বিভাজন করা যায়। ওকে, এই মানের ইংরেজি হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড। তো বলের মানও আছে, দিকও আছে এবং উপাংশে বিভাজন করা যায়। তার মানে কি, বল একটা ভেক্টর রাশি। এখন এই জিনিসটা একবার ফিল করো যে বলের দিক কেমন। আমি ধরো একটা দেয়ালে বল প্রয়োগ করলাম। এখন কথা হচ্ছে দেয়ালে বলটা আমি কিভাবে প্রয়োগ করছি। আমি বলতে পারি দেয়ালে একদম সোজাসুজি বল প্রয়োগ করছি, অথবা বলতে পারি দেয়ালে আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, অথবা দেয়ালে আমি নিচের দিকে বল প্রয়োগ করছি। তার মানে দিক দিয়ে হচ্ছে বলটাকে বোঝানো যাইতেছে। অর্থাৎ বলের দিক আছে, বলের যদি দিক থাকে তাহলে এটা অবশ্যই ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যেহেতু, একটা বস্তুর উপর যদি 3-4টা বল প্রয়োগ করা হয়, ধরো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর ধরো এইখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, আবার এইভাবে আর একটা বল প্রয়োগ করা হয়েছে, আবার এইদিকে এইভাবে টানা হয়েছে, এটা F1, এটা F2, এটা F3। তখন এইখানে এটাকে তুমি মোট প্রযুক্ত বল ইকুয়ালস টু F1 প্লাস F2 প্লাস F3। এই জিনিসটা সোজা বাংলায় যদি বলি, এই জিনিসটা লিখতে পারবা না। কারণ কি? কারণ হচ্ছে বল একটা ভেক্টর রাশি। আমি আবার বলতেছি, বল একটা ভেক্টর রাশি। তবে তুমি মোট প্রযুক্ত বল এইভাবে লিখতে পারো। মোট প্রযুক্ত বলকে তুমি এইভাবে লিখতে পারবা, সেটা হচ্ছে যে মোট প্রযুক্ত বল ইকুয়ালস টু F1 প্লাস F2 প্লাস F3। এই ক্ষেত্রে তুমি বলের মানগুলো ডিরেক্ট বসে ডিরেক্ট যে যোগ করে দেবে এটা পারবা না। কারণ ভেক্টরের যোগ সাধারণ যোগ বিয়োগের নিয়মে হয় না, ভেক্টরের জন্য আলাদা জ্যামিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ করতে হয়। তো সেটা আমরা ইন্টারমিডিয়েটে উঠে দেখব। বাট এখন তোমরা একটা জিনিস শেখা রাখো, সেটা হচ্ছে পি এবং কিউ দুটি ভেক্টর রাশি যদি হয়, হ্যাঁ, পি এবং কিউ হচ্ছে দুটি ভেক্টর রাশি, এদের যোগফল যাকে হচ্ছে লব্ধি বলা হয়। একাধিক ভেক্টর রাশির যোগফলকে বলা হয় লব্ধি। হ্যাঁ, তো এদের যোগফল বা লব্ধি হচ্ছে, যদি আর হয় তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে হবে। তুমি যে ডিরেক্ট প্লাস করে দিবা অথবা এই যোগ বিয়োগ করে দিবা, এটা কিন্তু পারবা না। এটা ভেক্টরের ক্ষেত্রে করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে দুইটা ভেক্টরের যোগফল নির্ণয়ের ক্ষেত্রে। এখানে আলফা জিনিসটা কি? আলফা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী
কোন তোমাদেরকে তো পড়াইতে মন চায় অনেক কিছু, বাট তোমাদের সিলেবাসে না থাকার কারণে হচ্ছে যতটুকু চাইতেছি ততটুকু পড়াইতে পারতেছি না, বারবার আটকে যাওয়া লাগতেছে। যাই হোক, তোমাদের সিলেবাসের মধ্যে যতটুকু আছে ততটুকুই এখন পড়ো। খুব বেশি আগায় রেখে আলটিমেটলি লাভও হবে না তেমন। আচ্ছা, এই যে ভেক্টর রাশির যে জিনিসগুলো না, এই জিনিসগুলো হচ্ছে বেটার হয় যদি তোমাকে এখানে করি, এটা কপি পেস্ট করি, তাহলে এখান থেকে হচ্ছে আগের লেখাগুলো মুছে দিই, মুছে দিয়ে এই পার্টটুকুকে উপরে নিয়ে যাই। মানে আমি ভেক্টরের পার্টগুলো হচ্ছে এই পেজে রাখতে চাইতেছি। আচ্ছা, ভেক্টর সম্পর্কে আর কিছু জিনিস জানা রাখো, সেটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান যেটাকে বলা হয় আর ম্যাক্স, এটা হবে দুইটার যোগফল। আর লব্ধির সর্বনিম্ন মান যদি দেখো, যেটাকে বলবো আমি আর মিনিমাম, এটার মান হবে পি, এটাকে বলা হয় ইনডিফারেন্স কিউ। আমি এখন ওই মাইনাস সাইনটাকে একটু ঢেউয়ের মতো বাঁকাইয়ে কেন দিলাম? এটা বাঁকাই দেওয়ার মানেটা হচ্ছে যে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এই তো। এবার আমরা চলে যাই জড়তার ক্ষেত্রে। জড়তা কি? জড়তা হচ্ছে বস্তু যেই অবস্থায় আছে, বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা। নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা। এখন এটা দ্বারা কি বোঝানো হলো? যেমন ধরো একটা মোটর সাইকেলই ধরো, হ্যাঁ, অথবা তুমি ধরো এটা একটা বক্স। এখন এই বক্সটা কিন্তু স্থির, তাই না? এটা ততক্ষণ স্থির থাকবে যতক্ষণ না তুমি বাইরে থেকে এটার উপর কোনো টাইপের বল প্রয়োগ করতেছ। যদি বল প্রয়োগ না করে এটা স্থিরই থাকবে। এখন একটা নির্দিষ্ট মানের বল প্রয়োগ করার পর এটা হচ্ছে দেখা যাবে বিবেগে গতিশীল হয়েছে। এখন কথা হচ্ছে বল প্রয়োগ করার আগ পর্যন্ত সে স্থির ছিল। এখন স্থির ছিল যে, তাকে স্থির থেকে গতিশীল করার জন্য কিন্তু আমাদের একটু কষ্ট করা লাগছে। তার মানে সে গতিশীল হইতে চায় নাই, যার কারণে সে যেটা চায় নাই তার বিরুদ্ধে গিয়ে বল প্রয়োগ করে তাকে গতিশীল করছে। এখানে তাহলে তার ধর্মটা কী ছিল? সে চাইতেছিল, সে স্থির ছিল, সে স্থিরই থাকতে চাইতেছিল, সে চাইতেছিল না গতিশীল হইতে। আবার কোনো একটা বস্তু গতিশীল, যেমন তুমি ধরো হচ্ছে একটা গতিশীল সাইকেল, তো ওই গতিশীল সাইকেলে যদি তুমি ব্রেক প্রয়োগ না করো তাহলে কিন্তু সাইকেলটা থামতে চায় না। কারণ কি? কারণ সাইকেলটা গতিশীল আছে অ্যান্ড সে গতিশীলই থাকতে চাইতেছে। সে চাইতেছে না তার গতির অবস্থা পরিবর্তন করে স্থির হয়ে যাওয়ার জন্য। এই জিনিসটাই হচ্ছে জড়তা। এখন জড়তার পরিমাপ হচ্ছে ভর। অর্থাৎ যদি বলি একটা পয়েন্ট, ভর হচ্ছে জড়তার পরিমাপ। এইটা আবার কি বললা ভাইয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ভর হচ্ছে জড়তার পরিমাপ। কারণ কি? দেখো, কোনো একটা বস্তু যত বেশি ভারী হবে, ধরো এটা একটা ধরো হচ্ছে এটা একটা ইট,
স্কোয়ার শেপ ইট। আর এইটা হচ্ছে একটা বড় আকৃতির একটা পাথর। এটা হচ্ছে একটা ইট, আর এটা হচ্ছে বড় আকৃতির একটা পাথর। এখন এই দুইটাকে সরাইতে চাও তুমি, কোনটাকে সরানো তোমার জন্য সহজ হবে? অবশ্যই ইট, কারণ ইটের ভর নর্মালি 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি এরকমই তো হয়। কিন্তু একটা পাথরের ভর কিন্তু 50 কেজি, 100 কেজি, ইভেন 1 টন 2 টন পর্যন্ত হয়ে থাকে, তাই না? তার মানে বস্তুটা যত বেশি ভারী, তাকে সরাইতে তত বেশি বল প্রয়োগ করতে হয়। তার যে অবস্থাটা আছে ওই অবস্থাকে পরিবর্তন করতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হয়, তত বেশি কষ্ট হয় আমাদের। অর্থাৎ সে নিজস্ব অবস্থা তত বেশি বজায় রাখতে চায়। তার মানে কি তার জড়তা বেশি। ভর বেশি যার, জড়তা বেশি তার। অ্যান্ড হচ্ছে ভাইস ভার্সা। এই ভাইস ভার্সা জিনিসটার মানে কি? ভাইস ভার্সা কথাটার অর্থ হচ্ছে যে ভর যার বেশি, জড়তা তার বেশি। আর উল্টা দিকে ভাইস ভার্সা কথাটার মানে হচ্ছে যে উল্টা দিকে ভর যার কম, জড়তা তার কম। তো জড়তা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। এই জড়তা হচ্ছে 2 ধরনের। জড়তা 2 ধরনের। কোন 2 ধরনের? অনেক কিছু লিখতে হবে, যার কারণে আমি গুগল থেকে কপি পেস্ট করে দিতেছি। এখন দেখো, আমি একটু বুঝাই দিই যে জড়তা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এখন স্থিতি জড়তা জিনিসটা কি? একটা বস্তু স্থির আছে, যেমন ওই যে পাথর একটা পইড়া রয়েছে, তো ওই স্থির থাকা বস্তুটা সে স্থিরই থাকতে চায়। তো এই স্থির থাকার যে ধর্মটা, সেটাই হচ্ছে তার স্থিতি জড়তা। অথবা তাকে গতিশীল করার জন্য সে একটা বাধা প্রদান করবে, সে গতিশীল হইতে চাইবে না, এটাই হচ্ছে তার স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? কোনো একটা বস্তু গতিশীল, তো তখন ওই বস্তুটাকে তুমি থামাইতে চাইতেছ, কিন্তু বস্তুটা কি করবে? থামাইতে বাধা প্রদান করবে। এই যে থামাইতে বাধা প্রদান করলো, অথবা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাইতে বাধা প্রদান করলো, এটাই হচ্ছে গতি জড়তা। এটার খুব সুন্দর একটা উদাহরণ আছে। যখন তুমি হচ্ছে বাসে ট্রাভেল করো, তখন দেখো যে বাস যখন অনেক দ্রুতগতিতে চলার পর হুট করে ব্রেক ধরে বা ব্রেক চাপে, তখন তুমি সামনের দিকে হেলে যাও। অনেক সময় দেখা যায় সামনের সিটে এমন জোরে হিট করছো হুট করে ব্রেক করার কারণে, যে নাক মুখ ফেটে রক্ত বের হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ এটা হচ্ছে গতি জড়তা। এখন এই জিনিসটা কেন হয় আমি ব্যাখ্যা করি। এটা ধরো ওই বাসের হচ্ছে ফ্লোর, এই ফ্লোরের উপর তুমি দাঁড়াই রয়েছো, যে দাঁড়ায় দাঁড়ায় বাসে ট্রাভেল করতেছো। তো বাসটা এইদিকে যাইতেছে ভিবেগে, হ্যাঁ? তো বাস ভিবেগে যাইতেছে, তার মানে হচ্ছে তুমি নিজেও ভিবেগে যাইতেছো। কিন্তু হুট করে যখন বাসের ব্যাগটা 0 হয়ে যাবে, তখন তোমার এই যে এই পার্টটা, যেই পার্টটুকু হচ্ছে ডিরেক্ট বাসের সাথে সংযুক্ত, বাসের সাথে স্পর্শ করে আছে, ওই জিনিসটা হুট করেই থেমে যাবে। কিন্তু উপরের অংশটুকু, এই যে তোমার উপরের পার্টটুকু আছে না শরীরের, এই উপরের পার্টটা বিবেগে গতিশীল হবে। অর্থাৎ বাস থাইমে গেছে, কিন্তু তোমার উপরের অংশটুকু বিবেগে গতিশীলই আছে। এই গতিশীল থাকার কারণে সামনের দিকে তুমি ঝুঁকে পড়ো। তখন ওইটাকে থামানোর জন্য তুমি হচ্ছে নিজে বল প্রয়োগ করে নিজেকে থামাও। এটাই তো জড়তার কনসেপ্ট এই পর্যন্তই শেষ হয়। তবে এটাকে যদি আমি ম্যাথামেটিক্যালি বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা কিছুটা এরকম হবে। আমি সবগুলো মুছে দেই, এটাও এটাও। এখানে ধরো আমাদের কাছে 2টা বস্তু আছে, একটা হচ্ছে 100 কেজি আর একটা হচ্ছে 20 কেজি ভরের 2টা বস্তু। অ্যান্ড 2টা বস্তুর উপরেই তুমি কি করছো? 100 নিউটনের বল প্রয়োগ করছো। এখন আমরা কি জানি? F = ma।
তো এফ ইকুয়ালস টু এম এ যদি হয় 100 কেজি বস্তুর জন্য আমরা একবার দেখি, এদিকে আবার 20 কেজি বস্তুর জন্য আরেকবার দেখি। বলের মান তো সেম 100 নিউটন, দুই ক্ষেত্রেই 100 নিউটন। এবার যদি 100 কেজির ক্ষেত্রে দেখি, এটার ভর হচ্ছে 100 কেজি, বাট এই বস্তুর ভর হচ্ছে 20 কেজি। তো এটার ত্বরণ যদি A1 হয় এবং এটার ত্বরণ 20 কেজি ভরের বস্তুর ত্বরণ A2 হয়, এখন আমরা এখান থেকে A1 এর মানটা কত পাবো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু 20 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে আমরা ত্বরণ পাবো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ 100 কেজি বস্তুকে 100 নিউটন বল দিলে সে ত্বরণ পাইতেছে মাত্র 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু সেম বলটাই যদি তুমি কম ভরের বস্তুর উপর প্রয়োগ করো, যেমন 20 কেজি, সে ত্বরণ পাবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যার ভরটা কম তার ব্যাগ বৃদ্ধি করতে বা ব্যাগের পরিবর্তন করা তোমার জন্য ইজিয়ার হবে। এটাই হচ্ছে জড়তা, যে মানে জড়তা হচ্ছে ভরের পরিমাপ। কি বলতেছি, ভর হচ্ছে জড়তার পরিমাপ। তো ভর যত বেশি জড়তা তত বেশি, ভর যত কম জড়তা তত কম। এবার আমরা মুভ করি মৌলিক বল টপিকটা নিয়ে, মৌলিক বল টপিকটাতে আর কি। তো মৌলিক বল হচ্ছে চার ধরনের। এক নম্বরে কি আছে? মহাকর্ষ বল। দুই নম্বরে তড়িৎ চুম্বকীয় বল, বা যেটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তিন নম্বরে কি আছে? তিন নম্বরে আছে হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। চার নম্বরে কি আছে? চার নম্বরে আছে দুর্বল নিউক্লিয় বল। এই চারটাই হচ্ছে আমাদের মৌলিক বল। এবার এই চারটা মৌলিক বল সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। মহাকর্ষ বল, যাকে ইংরেজিতে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। তো মহাকর্ষ বল জিনিসটা কি? মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের প্রত্যেক বস্তুই একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। তো কি বোঝাইছে এটা দ্বারা? দুইটা বস্তু, যেমন ধরো হচ্ছে এটা একটা বল অ্যান্ড এটা একটা ইট। এই বলকে ইট হচ্ছে ইটের দিকে F1 বলে আকর্ষণ করবে, আবার ইটকে হচ্ছে বল F2 বলে আকর্ষণ করবে। অ্যান্ড এখানে কথাটা হচ্ছে যে F1 এবং F2 এর মান হবে সমান। এই জিনিসটা আরেকটু ভালোভাবে তোমাদেরকে বোঝানো যায় যদি উদাহরণ দেই হচ্ছে পৃথিবীর সাথে তুলনা করে। যেমন ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, হয় না কেন? আচ্ছা ধরো এটাই হচ্ছে আমাদের পৃথিবী,
এইখানে পৃথিবী পৃষ্ঠে দাঁড়াইয়া তুমি এখান থেকে একটা বল ছেড়ে দিছো, তখন কি করবে বলটা? বলটা ফ্রি ফল করবে, ফ্রি ফল করে পৃথিবী পৃষ্ঠে এসে হিট করবে, তাই না? এখন বলটা যে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর পৃষ্ঠে এসে হিট করলো, এটা কেন করলো? বল তো চাইলে উপর দিকে মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারতো, অথবা ওইখানে ভাইসা থাকতে পারতো। কেন পৃথিবীর দিকেই আসলো? এজন্য আমি যদি এমন কাউকে জিজ্ঞেস করি যার মহাকর্ষ বল নিয়ে কোনো আইডিয়া নাই, যে কোনো একটা বস্তু যদি ছাইড়া দেই তাহলে ওইটা কেন মাটিতে পড়ে, তাহলে তার সোজাসাপটা জবাব হবে যে এটা তো কমন সেন্স ভাই, কমন সেন্স দিয়ে বোঝো না। বাট কমন সেন্স তো অবশ্যই, কমন সেন্সের সাথে একটা কারণও তো অবশ্য জড়িয়ে থাকে, তাই না? ওই কারণটাই হচ্ছে মহাকর্ষ বল। যে একটা বল যদি তুমি ছেড়ে দাও পৃথিবী পৃষ্ঠের উপর থেকে, তাহলে পৃথিবীর দিকে সেই বলটা পড়ে যায়। কেন পড়ে যায়? মহাকর্ষ বলের কারণে। এখন প্রথমে যে উদাহরণ দিলাম বল এবং ইট দিয়ে, যেখানে বললাম দুইটা দুইটা বস্তুকে সমান বলে আকর্ষণ করে, এটা কি পৃথিবী বস্তুকে যে আকর্ষণ করে এই ক্ষেত্রে সত্য? যেমন এই যে ধরো সেই বলটা, এই বলকে ধরো পৃথিবী হচ্ছে F1 বলে আকর্ষণ করতেছে, আবার পৃথিবীকে বলটা আকর্ষণ করতেছে ধরো F2 বলে। এখন এই ক্ষেত্রে কি F1 ইকুয়ালস টু F2 হবে? অবশ্যই হবে, F1 ইকুয়ালস টু F2 হবে। কিন্তু তাহলে বল কেন পৃথিবীর দিকে পড়লো, পৃথিবী কেন বলের দিকে চলে গেল না? এর কারণটা অতি সিম্পল। বলের ধরো এটা হচ্ছে M1 বলের ভর, আর পৃথিবীর ভরটা হচ্ছে M2। এখন স্বাভাবিকভাবে একটা বলের ভর সাধারণত কত থাকে? ধরো একটা পাথরের বল, সেটা ম্যাক্সিমাম হলে 2 কেজি, তাই না? মানে ধরে ধরে নাও 2 কেজির একটা বল। কিন্তু পৃথিবীর ভরটা কত হবে বলো তো? পৃথিবীর ভর কত? পৃথিবীর ভরটা একটা মুখস্থ মান, এটা তোমরা মনে রেখো। সেটা হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। চিন্তা করে দেখছো, 5.98-এর সাথে 10⁻24 গুণাকারে আছে। 10⁻24 মানে কি? এই ওয়ানের পরে 24টা শূন্য, 24টা শূন্য যদি দেও তাহলে সেটা হবে 10⁻24। এখন এই 5.98 ইন্টু 10⁻24 এর সাথে 2 কেজির তুলনা করো তো কতটুকু হয় তাহলে? একদম নগণ্য, তাই না? তাহলে দেখো পৃথিবী তাহলে বলটাকে ধরো F1 বলে আকর্ষণ করতেছে না? তাহলে F1 ইকুয়ালস টু কি? 2 কেজি ভরের বলকে আকর্ষণ করতেছে, তার ত্বরণ হবে এ, ধরো এ বি মানে বলের ত্বরণ। এখান থেকে এ বি এর মানটা কত আসে? F1/2। কিন্তু সেম ক্ষেত্রে F2, যেটার মান কিন্তু F1-এর সমানই, সেটার মানটা কত আসবে? পৃথিবীর ভর মানে হচ্ছে বস্তুটি পৃথিবীকে কত বলে আকর্ষণ করতেছে ওই ক্ষেত্রে 5.98 ইন্টু 10⁻24, তাই না? ইন্টু পৃথিবী কত ধরনের বস্তুর দিকে যাবে, এটা ধরো AE মানে হচ্ছে অ্যাক্সেলারেশন অফ আর্থ। এখান থেকে AE এর মান কত আসে? F1/5.98 ইন্টু 10⁻24। এইখান থেকে ত্বরণের মানটা আসতেছে এতটুকু, কিন্তু পৃথিবীর ত্বরণ হচ্ছে একদম নাই লেভেলে, যার কারণে বলটা পৃথিবীর দিকে পড়ে গেলেও পৃথিবী বলের দিকে উঠা যাইতে পারে না। এর কারণটা তাহলে কি হলো? একমাত্র একটা কারণ, সেটা হচ্ছে পৃথিবীর অতিরিক্ত বেশি ভর। এখন আমি যদি সাম আপ করে দেই তাহলে মহাকর্ষ বল জিনিসটা কি? মহাকর্ষ বল জিনিসটা হচ্ছে যে ফোর্স মানে হচ্ছে একটা বল
দ্যাট পুলস মানে হচ্ছে একটা বল যেটা টানে টুয়ার্ডস ডিরেক্টলি টু দ্য সেন্টার অফ অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে তুমি পৃথিবী ধরতে পারো, পৃথিবী একটা বস্তু। আচ্ছা, তাহলে মহাকর্ষ বল জিনিসটা কি হলো? যে একটা বল যেটা হচ্ছে টানে, টানে কিন্তু অবশ্যই পুলিং ফোর্স। মহাকর্ষ বল কিন্তু ধাক্কা দেয় না, শুধুমাত্র আকর্ষণধর্মী। তো একটা বল যেটা আকর্ষণ করে একদম সরাসরি কেন্দ্রের দিকে। তাহলে ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে বলটা। তো এখন বলের দিক কোন দিকে হবে, মানে কোন দিকে টানবে পৃথিবী? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। বলের দিক কিন্তু এই দিকে হবে না, কিংবা বলের দিক এই দিকেও হবে না, বলের দিক এই দিকেও হবে না। এগুলো কোনোটাই সঠিক না। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে বলের দিকটা হবে একদম সরাসরি কেন্দ্র বরাবর, অর্থাৎ এই দিকে। ঠিক তেমনি পৃথিবীকেও এই বস্তু টানবে বস্তুটার কেন্দ্র বরাবর, অর্থাৎ সেন্টার টু সেন্টার অ্যাট্রাকশন কাজ করে। বুঝতে পারছি আমরা? আই হোপ বুঝতে পারছি। তো মহাকর্ষ বলের একটা স্পেশাল কেস আছে। সেই স্পেশাল কেসটা কি? সেটা হচ্ছে অভিকর্ষ। এখন অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ বলই, বাট এই ক্ষেত্রে একটি বস্তু হবে পৃথিবী। যদি বল এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা, হ্যাঁ, এটা কিন্তু মহাকর্ষ বলও, সেই সাথে অভিকর্ষ বলও। বাট এই যে একটা বল অ্যান্ড একটু আগে যে দেখালাম ইট, এই দুইটার মধ্যে যে আকর্ষণ, এটা কেবলমাত্র মহাকর্ষ, এটা অভিকর্ষ না। তার মানে অভিকর্ষ হইতে হইলে দুইটা বস্তুর মধ্যে একটিকে অবশ্যই পৃথিবী হইতে হবে। গট ইট? আই হোপ গট ইট। অভিকর্ষ যেহেতু পড়ছি, অভিকর্ষজ ত্বরণ জিনিসটা আমরা দেখি। যদিও আমরা অভিকর্ষজ ত্বরণ জিনিসটা এর আগে ব্যবহার করছি গতি অধ্যায়ে কয়েকবার। তো অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণ একে হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই অভিকর্ষজ ত্বরণ জিনিসটা কি আসলে? অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা যদি দিতে চাও, তাহলে সংজ্ঞাটা দিতে হবে কিছুটা এইভাবে, যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার, এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তবে এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই মুক্তভাবে পড়ন্ত হইতে হবে। মুক্তভাবে পড়ন্ত মানে কি? ফ্রি ফল করতে হবে, অবশ্যই ফ্রি ফল করতে হবে। ফ্রি ফল না করলে কোনো বাতাসের বাধা বা অন্য যে কোনো বাধা যদি কাজ করে বস্তুর উপর, তখন যে বেগ বৃদ্ধির হারটা পৃথিবীর দিকে পড়ন্ত কোনো বস্তুর,
সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ হবে না, সেটা ভিন্ন একটা ত্বরণ হবে। এখন দেখো, এখন একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে নিউটনের, স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র। এটার বাংলা রূপটা আমি লিখে দিই, তারপর বুঝাই দিই। বাংলা রূপটার মধ্যে প্রথম লাইনটা হবে এই যে এটাই, এই লাইনটাই হবে প্রথম লাইন। সিলেক্ট হলো না কেন? কপি করি, এখানে পেস্ট করে দিই। পেস্ট করি, মাইরা ফেলছি রে, মাইরা ফেলেছি। আচ্ছা, এই জিনিসটা সিলেক্ট করি, কাট করি। তো এই আকর্ষণ বলটা হচ্ছে কি বললাম, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এক্ষেত্রে প্রত্যেক বস্তু না দিয়ে দুটি বস্তু দেই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই মহাবিশ্বের দুটি বস্তু একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বলটা তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এখন কি বোঝাইতে চাইছে এটা? এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল, হ্যাঁ, ধরলাম তারা এফ বলে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাদের ভর কি? ধরলাম ভর হচ্ছে m1 এবং m2, দুইটা বস্তুর ভর। দুইটা বস্তুর ভর কি ধরছি আমরা? m1 অ্যান্ড m2। তো সূত্র থেকে কি বলছে? তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে এফ হচ্ছে m1 m2, ভরের গুণফল তার সমানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু 1/, মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় 1/r²। এটা তোমাদেরকে আমি একটা চিত্রের সাহায্যে দেখাই নিই। এই একটা বস্তু যার ভর হচ্ছে m1, এই আর একটা বস্তু যার ভর হচ্ছে m2, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে আর। তাহলে তাদের মধ্যকার যে আকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন ব্যস্তানুপাতিক মানে কি? প্রথমে দূরত্বকে বর্গ করবা, সমানুপাতিক সাইন দিবা, 1/, যে শর্তটা উল্লেখ করে দিছে এটা। ব্যস্তানুপাতিক মানেই হচ্ছে 1/, শর্তটা দূরত্বের বর্গের। এখন দূরত্ব কি? দূরত্ব আর, তার স্কোয়ার 1/r²। এখন এই বলটা তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়েছে? বল একটা ভেক্টর রাশি অবশ্যই।
সো ভেক্টর রাশি যেহেতু, তাহলে কোন দিকে ক্রিয়া করে এটা অবশ্যই আমাদের বলে দিতে হবে। তো মূলত এই দিকটা বোঝানোর জন্যই লাস্ট লাইনটা উল্লেখ করছে। এখন তাদের সংযোজক সরলরেখা কোনটা? একটা কাল্পনিক রেখা যদি চিন্তা করো, যেটা উভয়কে ছেদ করে যায়, ওই সরল, তাহলে ওই যে কাল্পনিক রেখাটা ডট ডট দিয়ে আমি দেখাইলাম, যেটা তাদেরকে ছেদ করে যায় না, এই সরল রেখা বরাবরই হচ্ছে বলের দিক। বলের দিক হচ্ছে এই সরল রেখা বরাবর। এটা F1, এটা F2। আর এখান থেকে কি বলতে পারি আমরা? F1 ইকুয়ালস টু F2, কারণ উভয়কে সমান বলে আকর্ষণ করে। তো এই দুইটা শর্ত যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা লিখতে পারি F ইজ প্রপোর্শনাল টু M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা গতি অধ্যায়ে সমানুপাতিক সম্পর্কে হালকা একটু জানছি। সেখানে কি বলছি? যে বাম পক্ষে একটা চলক ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু ডান পক্ষে আরও কিছু চলক যদি থাকে, তাহলে ওই ধ্রুবককে উঠাইয়া সমানুপাতিক চিহ্ন দিতে পারি। তার মানে আমরা এই সমানুপাতিক চিহ্নটা দিছি ধ্রুবককে উঠিয়ে, তাই না? তাহলে যদি এখন সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ইকুয়াল টু চিহ্ন দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? আমাদের ধ্রুবকটাকে আবার ধরে নিয়ে আসতে হবে ইকুয়ালস টু এই যে একটা ধ্রুবক M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে একটা ধ্রুবক ধরে নিয়ে আসলাম, ধ্রুবক, এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের না একটা মান আছে নির্দিষ্ট। সে মানটা কি? জি। তো জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন এককটা কই থেকে আসলো, তাই না? এককটা কই থেকে আসলো সেটা দেখার জন্য আমরা চলো এখানে সাইড নোট দিয়ে দেখার চেষ্টা করি। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানি? F ইকুয়ালস টু জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আর স্কোয়ার দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলে F আর স্কোয়ার ইকুয়ালস টু জি M1 M2। এইবার যদি উভয় পক্ষকে M1 M2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা জি এর মানটা পেয়ে যেতেছি। সো এখান থেকে জি ইকুয়ালস টু কী পাইতেছি? F ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই M1 M2। এখন এফ এর একক কি? নিউটন। আর এর একক হচ্ছে মিটার, তার মানে আর স্কোয়ার হচ্ছে মিটার স্কোয়ার ডিভাইড বাই M1 এর একক কেজি ইন্টু M2 এর একক কেজি। কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার। অ্যান্ড এইখান থেকে আলটিমেটলি আমাদের এককটা আসছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এই মানটা তোমাদের একদম খুব ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, সব জায়গায় কাজে লাগবে। এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, এইচএসসির পরে সব জায়গায়। তো এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে না। অ্যান্ড মহাবিশ্বের আপাতত এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জায়গায় সেম মান, এই জি এর মান। তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে এই পর্যন্তই। এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে জেনে নেই, সেটা হচ্ছে নর্মাল ফোর্স বা হচ্ছে প্রতিক্রিয়া বল। নর্মাল ফোর্স বা
প্রতিক্রিয়া, এটা আসলে অভিলম্ব প্রতিক্রিয়া হবে। কারণ কি, যেই তলে অবস্থান করবা সেই তলের একদম ডিরেক্ট লম্ব বরাবর এই বলটা কার্যকর হবে। এখন এটা বোঝার জন্য কিসের উদাহরণ দেওয়া যায়? প্রথমে উদাহরণটা দেই যে এই ধরো একটা গাছ, তাই না? এই গাছে তুমি এখানে দাঁড়াইয়া ঘুষি দিলা, গাছে দিলা ঘুষি। গাছে ঘুষি দিলে শুধুমাত্র গাছের উপরই বল প্রযুক্ত হবে, নাকি তোমার উপরে একটা বল প্রযুক্ত হবে? অবশ্যই তোমার উপর একটা বল প্রযুক্ত হবে। এই কারণেই তো মানে তোমার উপর যে বলটা প্রযুক্ত হইতেছে, ওই বলটা প্রযুক্ত হওয়ার কারণেই তো গাছে ঘুষি দিলে তুমি ব্যথা পাও। তোমার উপর যদি বল প্রযুক্ত না হইতো তাহলে তো তুমি ব্যথা পাইতা না। এই ক্ষেত্রে তাহলে ঘটনাটা কি ঘটতেছে একটু জুম করে যদি দেখি। এটা ধরো গাছ, এটা তোমার হাত। তো তুমি হাত দিয়ে গাছকে এই বরাবর একটা বল দিতেছ, সেই বলটা গাছ নিতেছে, নেওয়ার সাথে সাথে সে তোমার দিকে পাল্টা আরেকটা বল দিতেছে, যেটাকে বলা হয় রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্স যে বললাম, এই বলটার দিক হচ্ছে গাছের যে তলটা না এই বরাবর, এখানে ধরো একটা ঢাল আঁকো, সরি একটা সরল রেখা কল্পনা করো ছোট্ট একটা জায়গার মধ্যে। তো ওই ছোট্ট রেখার জায়গাটা যে জায়গাটা যে নিছো, ওই জায়গাটা বরাবর একটা সরল রেখা আঁকলে ওই সরল রেখার সাথে একদম লম্বা বরাবর এই আরমানের বলটা প্রযুক্ত হবে তোমার হাতের উপরে। তো তোমার হাতের উপর এই যে আরমানের যে বলটা প্রযুক্ত হইল, এটাই হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বা নর্মাল ফোর্স। একে অনেক জায়গায় এন দ্বারাও প্রকাশ করে, বাট আমাদের বইগুলোতে সাধারণত আর ব্যবহার করে, আমরা আর কথাটাই উল্লেখ করব। তো এইখান থেকে আমরা কি বুঝলাম? আমরা যদি কাউকে হিট করি তাহলে শুধুমাত্র যাকে হিট করছি তার উপর দিয়ে প্রেশারটা যাবে না, প্রেশার আমার উপর দিয়েও যাবে। অ্যান্ড কী পরিমাণ যাবে? আমি যতটুকু প্রেশার প্রয়োগ করছি বা আমি যতটুকু বল প্রয়োগ করছি, ঠিক ততটুকু বলই আমার উপর দিয়েও যাবে। এজন্য কাউকে মারতে যাও না, কারণ কাউকে মারতে গেলে উল্টা ঠিক ততটুকু মাইর তুমি খাইয়ে আসবা। অবশ্য রিয়েল লাইফ কেসে তার উল্টাটাও হইতে পারে, কারণ তুমি যতটুকু মাইর দিছো দেখবা ওইটা কয়েক গুণ হইয়া তোমার উপর আসতেছে, সেটা ভিন্ন কেস। যাই হোক, তো এখন দেখো প্রতিক্রিয়া বলটা সম্পর্কে আমরা আর একটু ভালোভাবে জানি। এটা আমাদের সমতল, ধরো তোমার বাসার মেঝে বা ফ্লোর, এই ফ্লোরের ওপর একটা বক্স রেখে দিছো। তো এই বক্সটা পৃথিবীর কেন্দ্র বরাবর, তো তার ওজন থাকবে অবশ্যই কোনো একটা বস্তু। আসলে এটা ওজন না, এটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তো একটা বল তো পৃথিবীর কেন্দ্র বরাবর থাকবেই, পৃথিবী তাকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করতেছে। ওই আকর্ষণ বলের মানটা কত? ওই আকর্ষণ বলের মানটা হচ্ছে mg। এম কি? এম হচ্ছে বস্তুর ভর। তো আকর্ষণ যে করতেছে, শুধুমাত্র আকর্ষণে যদি করতো, তাকে যদি বাধা দেওয়ার মতো কেউ না থাকতো, তাহলে কিন্তু এই বক্সটা মাটির ভিতরে ঢুকে যেত। কিন্তু মাটির ভিতরে কিন্তু ঢুকতে পারতেছে না। কারণ কি? মাটিও বস্তুটার ওপর ঠিক সমান এবং বিপরীতমুখী বল উপরের দিকে প্রয়োগ করতেছে, যার কারণে পৃথিবী যত বলে টানতেছে, মাটি তত বলে ধাক্কা দিতেছে। অ্যান্ড টান আর ধাক্কার মানটা সমান হওয়ায় দুইটা কাটাকাটি হয়ে বস্তুটা ওই জায়গায় স্থির থাকে। এই জিনিসটা তুমি একদম প্র্যাকটিক্যালি দেখতে পারো যে তুমি এখন চেয়ার থেকে উঠে দাঁড়াও মাটিতে, দেখবা তুমি মাটিতে দাঁড়াই রয়েছো, মাটির ভিতরে ঢুইকা পড়তেছো না। মাটিটা যদি অবভিয়াসলি কাদা মাটি বা আলগা মাটি না হয়, তো ভিতরে ঢুকতেছো না কেন? তোমাকে তো পৃথিবী টানতেছে অলওয়েজ এমজি বলে, তাহলে তুমি ঢুকতেছো না কেন? কারণ তুমি যেই বস্তুটা বা যেই জিনিসটার উপর দাঁড়াই রয়েছো না, ওই জিনিসটাও তোমার উপর ঠিক সমান এবং বিপরীতমুখী বল দিতেছে, এই জন্য তুমি ঢুকতেছো না। এই জন্য দেখবা অনেক সময় যখন লিফটে ওঠো, হ্যাঁ, যখন লিফটে ওঠো, লিফট যখন উপরের দিকে ওঠে, তখন মনে হয় তোমার পায়ে কিছুটা তোমার শরীরের ভার কিছুটা বাইরে গেছে, লিফট যখন উপরের দিকে ওঠে। আবার যখন তুমি যত তলায় যাবা, অত তলায় ওঠার পর দেখবা তোমার ওজন মনে হয় হঠাৎ করে একটু কমে গেছে, মনে হচ্ছে যে তুমি হালকা একটু তুমি
কিছু পরিমাণ হালকা হয়ে গেছো। এই কারণটা কি? এই কারণটাই প্রতিক্রিয়া বলের জন্যই। যখন উপরের দিকে লিফটটা ওঠে না, তখন প্রথমত তোমাকে তো পৃথিবী mg বল টানতেছে। তো তলের তো দেওয়া উচিত ছিল আর পরিমাণ প্রতিক্রিয়া, কিন্তু আর পরিমাণ প্রতিক্রিয়া তো সে দিবেই। সেই সাথে উপরে যে এ ত্বরণে উপরের দিকে উঠতেছে না লিফট, ধরো এ ত্বরণে, ওই এ ত্বরণের জন্য আরেকটা বল বেশি অনুভব করবা তুমি, অর্থাৎ তুমি মোট বল অনুভব করবা আর প্লাস এম এ পরিমাণ। আবার লিফট যখন নিচে নামে, যে নিচে এ ত্বরণে নামতেছে, তখন তুমি দাঁড়াই রইছো, তখন তো তোমাকে পৃথিবী mg বলে টানতেছে, তল তোমাকে আর বলে প্রতিক্রিয়া দিতেছে। কিন্তু এই আর তো দিতেছে, আর দিতেছে উপরের দিকে, কিন্তু লিফট তো নিচের দিকে এ ত্বরণে নামতেছে। এ ত্বরণে নামার কারণে এম এ পরিমাণ বল তোমার প্রতিক্রিয়া থেকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ হবে আর মাইনাস এম এ। প্রতিক্রিয়া বা অভিলম্ব প্রতিক্রিয়া, যেটা নর্মাল ফোর্স, এটা আমরা বুঝছি। আচ্ছা, বুঝে থাকলে আমি আরেকটু ডিফিকাল্টিটা আরেকটু বাড়াই দিই তোমাদের, তখন দেখো বুঝতে পারো কিনা। আগে মুছে নেই। ডিফিকাল্টি লেভেলটা কিভাবে বাড়াবো? ডিফিকাল্টি লেভেলটা বাড়াই দিব, তলটাকে একটু হেলিয়ে দিব আমি, তাহলে ডিফিকাল্টি লেভেল মোটামুটি বাইরে যাবে। ধরো এই তলটা একদম ভূমি বরাবর না, ভূমির সাথে থিটা কোণে উপরের দিকে উঠে গেছে। এখন তুমি এখানে দাঁড়াই রইছো। আমি কি বলছি? পৃথিবী সর্বদা কেন্দ্রের দিকে টানে, তার মানে তোমার পৃথিবী যে টানতেছে এটা কিন্তু একদম সোজা নিচের দিকে টানবে। কিন্তু এখন তল কোন দিকে প্রতিক্রিয়া দিবে তোমাকে? তল কি তোমাকে এই দিকে প্রতিক্রিয়া দিবে? না, তল তোমাকে প্রতিক্রিয়া দিবে এই বরাবর আর পরিমাণ। কেন? কারণ আমি দেখো এখানে উল্লেখই করে রাখছি অভিলম্ব প্রতিক্রিয়া। অভিলম্ব মানে কি? তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর তোমাকে প্রতিক্রিয়া বলটা দিবে, নট ভূমির সাথে লম্ব। বুঝতে পারছো? এই ক্ষেত্রে কিভাবে? তখন তুমি দাঁড়াই থাকো, তখন তুমি দাঁড়াই থাকো কিছুটা এইভাবে, যে এটা এটা তো mg না, এই বরাবর যদি একটা রেখা টানো, তাহলে এটা যদি থিটা কোণ হয়, এই কোণটার মানটাও হবে থিটা। এটা কিভাবে আসে আমি পরে তোমাকে দেখাই দিব, সমস্যা নেই। তো এটা যেহেতু থিটা, তাই না? এখন আমরা উপাংশে বিভাজন করা শিখছি গতিবিদ্যা চ্যাপ্টারে। তো এই যে সোজা রেখাটা, এই সোজা রেখা হচ্ছে mj এর সাথে, অর্থাৎ তাহলে থিটা বরাবর কি বলতেছে, যেই রেখাটার সাথে থিটা আছে ওই রেখা বরাবর mg এর উপাংশটা কত হবে? mg cos থিটা। আর যেই রেখা বরাবর থিটা নাই, অর্থাৎ যেই রেখা বরাবর mg cos থিটা নিছ, তার লম্ব বরাবর উপাংশটা কি হবে? mg sin থিটা। তো এই যে mg cos থিটা না, এই mg cos থিটা পরিমাণ প্রতিক্রিয়া তোমাকে তল দিচ্ছে। এখন তুমি তাহলে দাঁড়িয়ে রয়েছো কেমনে? তোমার দিকে তো এই দিকেও একটা প্রতিক্রিয়া প্রয়োগ হইতেছে। আসলে যখন ঘর্ষণের কথা উল্লেখ করবে না, তোমাকে আটকানোর মতো কোনো বলের কথা উল্লেখ করবে না, তখন তুমি আসলেই নিচের দিকে পড়ে যাবা। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেসে যদি দেখি, বাস্তব জীবনে, তখন কি হয়? তখন তলের কিন্তু একটা ঘর্ষণ থাকে। তল কিন্তু একদম পুরোপুরি মসৃণ না, তল কিন্তু খসখসে হয়। যেমন ধরো তুমি তোমার খাতাটা হাতে নাও, খাতার উপর হচ্ছে কলমটাকে রাখো, কলমটাকে রেখে খাতাটাকে একটু বাঁকা করার চেষ্টা করো। দেখবা একটা নির্দিষ্ট পরিমাণ বাঁকা না করা পর্যন্ত কলমটা পড়তেছে না। একটা নির্দিষ্ট কোণ করে যখন বাঁকা করবা, তখন কলমটা পড়া শুরু করে। তো ওই নির্দিষ্ট কোণ করার আগ পর্যন্ত যে পরিমাণ হালাইলা, হেলানোর পরও বস্তুটা পড়লো না, এই না পড়ার কারণটা কি জানো? ঘর্ষণ বল। একটা বল যেটা হচ্ছে তোমাকে পড়ে যাওয়া থেকে আটকাইতেছে। আচ্ছা, তো নর্মাল রিয়াকশন ফোর্স নিয়ে তো আমাদের আইডিয়া হইল। এখন তোমাদের একটা জিনিস সহজে বোঝানো যাবে, সেটা হচ্ছে ওজন। সেটা হচ্ছে ওজন বা ওয়েট।
ওজন বা ওয়েট জিনিসটা কি? ওজন কিন্তু সেটা নয় যেই বলে পৃথিবী টানে, বরং ওজন সেটাই যেটা অনুভব করি। কেমন হইল কথাটা? এখন দেখো, আমি লিফটের কথাটা বুঝলাম না তোমাকে। লিফট দিয়ে চিন্তা করো, লিফটে তো চড়ে চড়ে থাকবে তোমাদের মোস্ট অফ দ্য পিপল। তো এখন যখন তুমি এখানে দাঁড়াই রয়েছো, লিফট এ তরণে উপরে উঠতেছে, তখন তোমার মনে হয় না তোমার ওজন বাইরে গেছে? তোমার ওজন আসলেই বেড়ে গেছে। পৃথিবী কিন্তু তোমাকে এমজি বলে টানতেছে, কিন্তু তোমার ওজন তখন এমজি না, তখন তোমার ওজন হচ্ছে এমজি, সেই সাথে এম এ, অর্থাৎ এম যদি কমানো, তোমার ওজন হবে টোটাল এম ইন্টু জি প্লাস এ। ঠিক তদ্রূপ তুমি যখন লিফট দিয়ে নিচে নামো, লিফট যখন এ তরণের নিচে নামে, তখন এখানে যখন দাঁড়াই থাকো, তখন পৃথিবী তোমাকে এমজি বলে আকর্ষণ করতেছে। কিন্তু তুমি তখন অনুভব করবা হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। এটা কেমন আসছে যে এমজি থেকে এম এ পরিমাণ কম বল তুমি অনুভব করবা, অর্থাৎ তোমার ওজন এম এ পরিমাণ কমে যাবে, অ্যান্ড ফাইনালি তোমার ওজন থাকবে হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ পরিমাণ। তো লিফট যখন এ তরণে উপরে ওঠে, তখন কিন্তু তোমার ওজন এমজি না, তখন তোমার ওজন হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। আর যখন লিফট নিচে নামে, তখন তোমার ওজন কিন্তু এমজি না, তখন তোমার ওজন হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। যখন উপরে ওঠে তখন তোমার ওজন এম ইন্টু জি প্লাস এ, যখন নিচে নামে তখন তোমার ওজন এম ইন্টু জি মাইনাস এ। এটা কল্পনা করে নেওয়া, এটা শুধুমাত্র কল্পনা করে নাও। এটার ব্যাখ্যা বিস্তারিত এইচএসসির নিউটনীয় বলবিদ্যা নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে জানতে পারবে। কিন্তু শুধুমাত্র তোমরা কল্পনা করে নাও যে যখন লিফট দিয়ে উপরের দিকে উঠতে থাকো, উপরের তলায়, তখন মনে হয় যে পায়ের উপর ভারী কিছু চাইপা রয়েছে, যার কারণে মনে হইতেছে যে আমার হাঁটুর উপর একটা বল প্রয়োগ করতেছে। আর যখন হুট করে নিচের দিকে নামা শুরু করে, তখন তোমার মনে হয় যে কী যেন একটা নাই হয়ে গেল, শরীরে মনে হয় কিছু একটা নাই, এরকম মানে সোজা কথা হালকা লাগে, এটাই। তো তার মানে এখান থেকে আমরা ওজন জিনিসটার আসল সংজ্ঞাটা কি বুঝলাম? ওজন জিনিসটা হচ্ছে আর কিছুই না, ওজন জিনিসটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, ওজন হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, যেটা আমরা অনুভব করি। তবে 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 একটা কথা আছে, এসএসসি বোর্ড পরীক্ষায় তোমাকে ওই ভুল সংজ্ঞাটাই মাস্ট লিখতে হবে। ভুল সংজ্ঞাটা আমি গুগল থেকে কপি পেস্ট করে দিতেছি। ওজন কাকে বলে, এটা হচ্ছে এসএসসি লেভেলের। এই সংখ্যাটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এটা তো আটতেছে না এখানে, ওয়েট 1 মিনিট, এটাকে একটু এইখানে দেই, এটাকে একটু এখানে এনে দেই। তারপর আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে সিলেক্ট করে সম্পূর্ণটাকেই একটু ছোটো বানিয়ে দিই।
পারফেক্ট। ওকে, তো এসএসসি পরীক্ষায় তোমাকে মাস্ট 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 এসএসসি পরীক্ষায় মাস্ট তোমাকে এই সংজ্ঞাটা লিখতে হবে। এই সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর উপর অভিকর্ষ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলে। তবে ওজন জিনিসটা আসলে কি, এটা কিন্তু আমরা বুঝে গেছি, and এটা তোমার অনেক কাজে দেবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার রাখা কোনো একটা বিষয় নিয়ে অনেক প্রয়োজন। তবে হ্যাঁ, আমাদের দেশের যেই পরিস্থিতি, ওই পরিস্থিতি অনুযায়ী যেটা বইয়ে লেখা আছে ওটা অবশ্যই লিখতে হবে, সেটা ভিন্ন কথা। আচ্ছা, তো এখন বলি ওজনের একক কি? ওজনের একক, তো ওজন কি আসলে? ওজন জিনিসটা কি? পৃথিবী কেন্দ্রের দিকে টানতেছে, টান, তাই না? তার মানে ওজন কি এক ধরনের বল না? ওজন কিন্তু এক ধরনের বল। এই যে আমরা যে তোমার হচ্ছে ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করি, এই তোর ওজন কত, এই, অথবা কোনো অন্য কোনো ব্যক্তিকে যে ভাই আপনার ওজন কত, এটা কিন্তু আমরা আসলে ভুল বলি। আমাদের বলা উচিত আপনার ভর কত। আমার ভর হচ্ছে, যেমন আমি যদি আমার কথা বলি, আমি যদি আমার কথাই বলি, আমার ভর হচ্ছে 43 কেজি 500 গ্রামের মতো, এরকমই। তো এখন আমরা যখন স্বাভাবিক ক্ষেত্রে বলি তখন কিন্তু বলি যে আমার ওজন 43 কেজি 500 গ্রাম। এটা কিন্তু ভুল আসলে। আমাদের কিন্তু ওজন 43 কেজি 500 গ্রাম না, আমাদের ভর হচ্ছে 43 কেজি 500 গ্রাম। তো ওজন যেহেতু এক ধরনের বল, একক কি হবে? ওজনের একক হবে নিউটন, অর্থাৎ বলের একক। ঠিক তেমনিভাবে মাত্রাও হবে বলের মাত্রা। মাত্রা হলো mL/T−2। গট ইট? পারফেক্ট, পারফেক্ট। এখন তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি, যে ওজন আসলে তাহলে পরিমাপ করে কিভাবে? ডিজিটাল ব্যালেন্স দিয়ে যখন পরিমাপ করে তখন কিভাবে পরিমাপ করে, তাই না? এটা তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় হয়তোবা কাজে দিবে না, এই ধরনের প্রশ্ন আসে না। তবে কিছু কিছু বিষয় জেনে রাখলে ক্ষতি কি, তাই না? এখন এই হেডলাইনটা কী হবে? হাউ টু মেজার ওয়েট। হ্যাঁ, কীভাবে ওজন পরিমাপ করা হয়? ওজন পরিমাপের জন্য দুই ধরনের ব্যালেন্স আছে আমাদের। একটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স, আরেকটা কি? আরেকটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, যেটাকে আমরা মনে হয় মিটার নামে চিনি। তো স্প্রিং ব্যালেন্স দিয়ে কীভাবে ওজন করা হয়? এখানে আমি যদি নিজে ছবি আঁকানোর চেয়ে গুগল থেকে ডাউনলোড দিয়ে ছবি আঁকানোটাই বেটার হবে। স্প্রিং ব্যালেন্স, এই যে এই ছবিটা ভালো, এই তো হচ্ছে স্প্রিং ব্যালেন্স। হ্যাঁ, তো এই স্প্রিং ব্যালেন্সে ওজনটা কিভাবে মাপে? আমি যদি কালার অন্যটা চয়েস করি, তো এইখানে দেখবা, এইখানে হচ্ছে একটা বস্তু ঝুলাই দিছে যার ভর হচ্ছে এম। এখন এটা আমাদের পরিমাপ করতে হবে। এখন তারা পৃথিবী তো আকর্ষণ করবে এমজি বলে, তাই না? পৃথিবী কিন্তু এমজি বলে আকর্ষণ করবে। তো কতটুকু ভর জ্বলাইলে কতটুকু স্প্রিংয়ের প্রসারণ ঘটে, এটা আগে থেকেই তাদের পরিমাপ করা থাকে, এবং পরিমাপ করে তারা দাগ কেটে দেয় যে
1 কেজি ভর যদি ঝুলাই তাহলে এই যে পয়েন্টারটা না কালো রঙের, এই লাল রঙের, ওই লাল রঙের পয়েন্টারটা 1 কেজি পর্যন্ত চলে আসবে। যখন 10 কেজি ঝোলাবা তখন স্প্রিং প্রসারিত হয়ে দেখবা 10 কেজির মধ্যে কাঁটাটা চলে আসছে। অ্যান্ড এইভাবেই মূলত স্প্রিং নিত্যের সাহায্যে ওজন পরিমাপ করা হয়। এবার বলি ডিজিটাল ব্যালেন্সে কীভাবে ওজন পরিমাপ করা হয়। ডিজিটাল ব্যালেন্সের যদি একটা ছবি ডাউনলোড দেই, ডিজিটাল ব্যালেন্স, এই যে এটা হচ্ছে আমাদের চিরপরিচিত দোকানের ডিজিটাল ব্যালেন্স, যেটা আমরা দোকানে সাধারণত দেখি। সরি, আসতেছে না কেন, ক্যান্সেল। ওইটা না দিয়ে তাহলে এটা ডাউনলোড দিই। এই তো আসছে। তো এই হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এই ব্যালেন্সটা কিভাবে কাজ করে? এই ব্যালেন্সটাও মূলত ওজনের ভিত্তিতেই কাজ করে। হ্যাঁ, এটা কি করবে? এখানে একটা সেন্সর আছে, এই মেশিনে এক ধরনের সেন্সর আছে যেটা বলে দেয় যে কত বল প্রয়োগ করলে কত মান দেখাবে। ধরো এটার উপর 5 কেজি ভর ঝুলালাম, তো তখন কি করবে? এটা 5 কেজি দেখাবে। তো 5 কেজি, এই 5 কেজি কত বল প্রয়োগ করবে? 5 কেজি হচ্ছে বল প্রয়োগ করবে 49 নিউটন। তো প্রথমে মেশিনের সেন্সর 49 নিউটন কিন্তু গণনা করবে যে তার উপর 49 নিউটন বল প্রযুক্ত হয়েছে, কিন্তু এরপরে এই 49 নিউটনকে 9.8 দ্বারা ভাগ করে আলটিমেটলি তোমাকে 5 কেজি অ্যান্সারটা দেবে। অর্থাৎ সে পরিমাপ করবে 49 নিউটন, কিন্তু তোমাকে দেখাবে 9.8 দ্বারা ভাগ করার পর যে মানটা আসে ওইটা। ঠিক আছে, এটাই হচ্ছে স্প্রিং ব্যালেন্স অ্যান্ড ডিজিটাল ব্যালেন্সে পরিমাপ করার মূলনীতি। এখন মহাকর্ষ বলের কিছু বৈশিষ্ট্য দেখি। মহাকর্ষ বলের বৈশিষ্ট্য, মহাকর্ষ বলের বৈশিষ্ট্যটা কি? মহাকর্ষ বলের প্রথম অ্যান্ড প্রধান বৈশিষ্ট্য যেটা আমরা প্রথমে মেনশন করছি সেটা হচ্ছে সর্বদাই আকর্ষণধর্মী। অর্থাৎ মহাকর্ষ বল কখনো তোমাকে বিকর্ষণ করবে না, সবসময় নিজের দিকে টানবে। 2 নাম্বার কি? মহাকর্ষ বল হচ্ছে মৌলিক যত বল আছে, মহাবিশ্বে যত ধরনের বল আছে তাদের মধ্যে সবচাইতে দুর্বল বল। চিন্তা করে দেখছো, একটা পাথর যদি তুমি হাত দিয়ে তুলতে চাও, জীবন বের হয়ে যায়, কি পরিমাণ বল প্রয়োগ করে, এরপরেও সেটা নাকি সবচেয়ে দুর্বল বল। এরপর কি? মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করবে না, নির্ভর করে না। অর্থাৎ তুমি কোনো বস্তুকে পানির নিচে নিয়ে যাও, না হয় মহাশূন্যে নিয়ে যাও, না হয় তুমি সৌরজগৎ থেকে বাইরে নিয়ে যাও, ডাজন্ট ম্যাটার অট অল। দুইটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে পৃথিবীতে যতটুকু বলে আকর্ষণ করবে, সৌরজগতের বাইরে যদি নিয়ে যাও তাহলে সেম বলে আকর্ষণ করবে। 4 নম্বর পয়েন্টটা কি? এর পাল্লা অসীম। পাল্লা অসীম। তো পাল্লা অসীম এই কথাটার মানে কি? পাল্লা অসীম এই কথাটার মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যত বেশি হোক না কেন, এই বল
কার্যকর থাকবে। অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফো যেটা হচ্ছে মহাকর্ষ বল গ্র্যাভিটন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়। এটা জাস্ট মনে রাখো, গ্র্যাভিটন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়, এটা বোঝার দরকার নেই এখন। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এবার মহাকর্ষ বল রিলেটেড কয়েকটা ম্যাথ সলভ করার ট্রাই করি আমরা। তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে সমান ভরের দুইটা বস্তু পরস্পর থেকে 0.5 মিটার দূরত্ব থেকে 6.67 ইন্টু 10⁻⁻5 নিউটন বলে আকর্ষণ করে। বস্তুদের ভর কত এটা চাইছে। আমরা কি জানি? আমরা জানি যে মহাকর্ষ বল F ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে F এর মান কত? 6.67 ইন্টু 10⁻5 ইকুয়ালস টু জি এর মান আমরা কত দেখলাম? 6.67 ইন্টু 10⁻11 ইন্টু m1 এর মান কত? m, m2 এর মান কত? m। কারণ কি দুইটা বস্তুর ভর সমান, তাদের মধ্যবর্তী দূরত্ব 0.5, এখন তার স্কোয়ার। এইখান থেকে m স্কোয়ারের মানটা আসবে 2,50,000। অ্যান্ড এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে বস্তুদ্বয়ের ভর আসতেছে 500 কেজি। এটাই হচ্ছে অ্যান্সার। ডিরেক্ট সূত্রের মধ্যে ডিরেক্ট মান বসাবা। এখন দেখো কি বলছে, দুইটা বস্তুর ভর 60 কেজি এবং 35 কেজি, তাদের মধ্যকার দূরত্ব 2 মিটার হলে আকর্ষণ বলের মান কত? এখন এখানে জি এর মান দিয়ে দিছে এবং ব্যাসার্ধ দিয়ে দিছে। দুইটা বস্তু দেখো, এটা হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে 60 কেজি, এটা আরেকটা বস্তু যার ভর হচ্ছে 35 কেজি। এখন কি বলছে? তাদের মধ্যকার দূরত্ব 2 মিটার। তাদের মধ্যকার দূরত্ব মানে হচ্ছে তাদের কেন্দ্রের মধ্যকার দূরত্ব 2 মিটার। এখন বলছে কি আকর্ষণ বলের মান কত? আমরা কি জানি? আমরা জানি যে উই নো F ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন জাস্ট মানগুলো বসাই দিই। 6.67 ইন্টু 10⁻11, এটা প্রশ্নে দেওয়া আছে। m1 এর মান কত? 60, m2 এর মান কত? 35 ডিভাইডেড বাই আর এর মান কত? 2, তার স্কোয়ার। এখানে ব্যাসার্ধের মানটা কেন দেওয়া আছে প্রশ্নে, এটা আমি তোমাদেরকে এর পরবর্তী কোয়েশ্চেন যখন সলভ করাবো তখন বুঝাই দেব। আচ্ছা, এখন এটা যদি তুমি ক্যালকুলেটরে ইনপুট দিয়ে মান বের করো, 1635 ডিভাইড বাই 2 স্কোয়ার, মানটা আসবে অনেক ক্ষুদ্র একটা মান, 3.50175 ইন্টু 10⁻8 নিউটন। এটাই অ্যান্সার। এরপরের ম্যাপটা দেখো, ডেটা প্রায় অলমোস্ট সবগুলা সেম। কি বলছে? যে দুইটি বস্তুর ভর 60 কেজি, এটা ধরো 60 কেজি, এটা ধরো 35 কেজি। তাদের পৃষ্ঠের মধ্যকার দূরত্ব দেওয়া আছে 2 মিটার। এখন কিন্তু কেন্দ্রের মধ্যকার না, তাদের পৃষ্ঠের মধ্যকার দূরত্ব দেওয়া আছে 2 মিটার। এখন আকর্ষণ বলের মান কত? আমরা কি জানি? উই নো F ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার।
এখানে জি এর মানটা কত? 6.67 ইন্টু 10^11। এম1 এর মান কত? 60। এম2 এর মান 35 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আর এর মানটা কত হবে? আর এর মানেটা কি জানো? আর হচ্ছে তাদের কেন্দ্রের মধ্যকার দূরত্ব। কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে পৃষ্ঠের মধ্যকার দূরত্ব, কিন্তু আমাদের তো দরকার কেন্দ্রের মধ্যকার দূরত্ব। তাহলে কেন্দ্রের মধ্যকার দূরত্বটা কত হবে? প্রথমত পৃষ্ঠের মধ্যকার দূরত্ব প্লাস এইটুকু অ্যান্ড এইটুকু আমাদের বাড়তি লাগবে। তো এইটুকুর মান কত? এইটুকুর মান দেওয়া আছে এই যে 0.5 মিটার, প্লাস এই ছোটো বস্তুর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 0.3 মিটার। অ্যান্ড আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব 2.8 মিটার। বুঝছো? সো 2.8 তার স্কোয়ার। এখান থেকে আমাদের বলের মানটা কত আসবে জানো? 1.7866 1.7866 ইন্টু 10^8 নিউটন। এটাই অ্যান্সার। তো ব্যাসার্ধ কথাটা কোশ্চেনে আমি মেনশন করে দিছি, তার কারণ হচ্ছে এটাই যে যখন বলবে ডিরেক্ট মধ্যকার দূরত্ব তখন কেন্দ্রের মধ্যকার দূরত্ব ধরে নেবা, কিন্তু যখন তারা উল্লেখ করে দেবে যে পৃষ্ঠের মধ্যকার দূরত্ব তখন কিন্তু পৃষ্ঠের মধ্যকার দূরত্বের সাথে উভয়ের ব্যাসার্ধ যোগ করতে হবে। কেন? কারণ আমাদের দরকার কেন্দ্রের মধ্যকার দূরত্ব। তবে এখানে কোশ্চেনে অনেক সময় পেঁচাই দিতে পারে যে ব্যাসার্ধের পরিবর্তে তারা ব্যাস দিয়ে দিছে, তখন কিন্তু ব্যাস আবার যোগ হবে না। ব্যাসকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধে কনভার্ট করে তারপর সেটা আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এরপর দেখি কি দেখা যায়। পরবর্তী ম্যাথ। কোনো গ্রহের ভর হচ্ছে এত, একটা মান দিয়ে দিচ্ছে অনেক বড়, এবং ব্যাসার্ধ এত হলে পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ কত? এটা বোঝার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, এটা ধরো পৃথিবী, তো এটা হচ্ছে আরেকটা বস্তু, এটার ভর ধরো এম, পৃথিবীর ভর ধরো বড় হাতের এম। এখন কথাটা কি? এখন কথাটা হচ্ছে যে এদের মধ্যকার বল কত? নিউটনের সূত্র অনুসারে এফ ইকুয়ালস টু জি, তো কনস্ট্যান্ট ধ্রুবক, ইন্টু বস্তুর ভর ইন্টু পৃথিবীর ভর ডিভাইড বাই তাদের মধ্যকার দূরত্ব স্কোয়ার। এটাই তো, তাই না? এখন কথা হলো এফ ইকুয়ালস টু, আমরা আরেকটা সূত্র কি জানি? এই বস্তুকে পৃথিবী কত বলে আকর্ষণ করবে? এম জি বলে। তো এটার মানে কিন্তু আমরা এম জিও লিখতে পারি। উভয় পক্ষ থেকে যদি এম এম কাটা দাও তাহলে এখান থেকে জি এর মানটা কত আসে? জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই আরটা কি? আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। এখন তোমাকে কয়েকটা সূত্র লিখে দিতে হবে। আমি বেটার হইতো যদি আগেই লিখে দিতাম, খেয়াল ছিল না, এই কোয়েশ্চেন দেখার পর খেয়াল হইল। এখান থেকে হচ্ছে এটাও মুছে দেই। এই তো, আচ্ছা। তো অভিকর্ষজ ত্বরণ, এই পেজটা হচ্ছে পুরোটাই অভিকর্ষীয় ত্বরণ নিয়ে। প্রকাশ করা হয় জি দ্বারা। এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করার সূত্রটা আমরা একটু আগে এইমাত্র কি দেখে আসলাম, যে পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়ালস টু জি ইন্টু
যেই গ্রহের অভিকর্ষীয় ত্বরণ ওই গ্রহের ভর ডিভাইডেড বাই গ্রহের ব্যাসার্ধের স্কয়ার। আরেকটা সূত্র কি জানতে হবে আমাদের? পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ, এটা হচ্ছে আমরা ধরলাম জি আপ, কারণ কি উপরের দিকে জি আপের মান হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। এরপর পৃষ্ঠ হতে ধরো ডি গভীরতায় জি ডাউনের মান হবে 4/3 পাই জি রো আর মাইনাস ডি। এখন এই রোটা কি? রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। আমি তোমাদেরকে সবগুলা শিখতে বলবো না, আমি তোমাদেরকে কেবলমাত্র এই দুইটা মনে রাখতে বলবো। ঠিক আছে? আচ্ছা, তো অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের সূত্র আমরা জানিয়ে গেছি না? এখন যেহেতু জানিয়ে গেছি, এখান থেকে আমরা জি এর মানটা কি বলতে পারি? জি ইকুয়ালস টু উই নো জি ইন্টু গ্রহের ভর ডিভাইড বাই গ্রহের ব্যাসার্ধ স্কোয়ার, কারণ পৃষ্ঠ অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করতে বলছে আমাদের। এ থেকে জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান কত? 5.975 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান কত? 6370। কিলো মানে কত? 10⁻3 তার স্কোয়ার। এইখান থেকে আমাদের মানটা আসে 5.975 ইন্টু 10⁻24 6370 ইন্টু 10 কিউব তার স্কোয়ার 9.82 9.82166 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন কি বলছে? পৃথিবীকে যদি সংকুচিত করে ব্যাস অর্ধেকে পরিণত করা হয় তখন পৃষ্ঠেও বিকর্ষীয় ত্বরণ কত? তো আদিতে মানে পৃথিবীকে সংকুচিত করার আগে যদি আমরা চিন্তা করি তাহলে অভিকর্ষীয় ত্বরণ কত ছিল? জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, এটা এক নং। এখন যখন ব্যাস অর্ধেকে পরিণত করছে, দেখো পূর্বে ছিল ডি, তখন ব্যাসার্ধ ছিল আর। ব্যাসকে যখন 2 দ্বারা ভাগ করবা মানে ব্যাস অর্ধেক করে ফেলবা, তখন কিন্তু ব্যাসার্ধ অর্ধেকে পরিণত হয়ে যাবে। তার মানে আমাদের শেষ আর এর মানটা কত হবে? আর ভাগ 2। তো শেষে যদি জি এর মানটা নির্ণয় করে জি প্রাইম ইকুয়ালস টু ভরের কোনো চেঞ্জের কথা বলে নাই, সো জি এম ডিভাইডেড বাই আর এর মানটা কত হয়ে গেছে? আর ভাগ 2 তার স্কোয়ার 2 নং। এখন 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো। 1 নং দিয়ে ভাগ করলে কত আসবে? জি প্রাইম ডিভাইড বাই জি লেফট হ্যান্ড সাইড ডিভাইড বাই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ডিভাইড বাই রাইট হ্যান্ড সাইড। তো 2 নংয়ের রাইট হ্যান্ড সাইডে কত আছে? জি এম ডিভাইড বাই আর ভাগ 2 তার স্কোয়ার। আর 1 নংয়ের রাইট হ্যান্ড সাইডে কত আছে? জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখান থেকে জি এম কাটা যায়, আর এটা যেহেতু নিচে আছে উপরে ওঠে হবে আর স্কোয়ার, আর এটা নিচে নেমে হবে আর ভাগ 2 তার স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ভাগ 4, এই আর স্কোয়ার কাটা 1 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 4, 4 উপরে উঠে হয়ে যাবে 4। এখান থেকে জি প্রাইমের মান আসবে 4g। তার মানে অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে পূর্বের 4 গুণ। এখন তোমাদেরকে আমি মুখে মুখে একটা হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ ঠিক রাখছে কিন্তু তার ভর অর্ধেক করে ফেলছে। তো ভর যদি অর্ধেক করে ফেলে তাহলে ওই ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ কত হবে? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, বাসায় করবা বৈশা।
এখন কি বলছে, পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় এবং সমান গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের অনুপাত কত? ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় এবং সমান গভীরতায়। ক্লাসটা মনে হয় বেশি বড় হয়ে যেতেছে। আমি তাহলে আজকে মহাকর্ষ বল পর্যন্তই থাকি। তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে সবল দুর্বল নিউক্লিয় বল, এগুলো কালকের ক্লাসে শেষ করব। আজকে আজকে মহাকর্ষ বল পর্যন্তই থাকি। আচ্ছা, তো ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় এবং সমান গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের অনুপাত কত, এটা বলছে। এই কনসেপ্টটা গভীরতা অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের যে সূত্রটা দেখাইলাম, ওইটা আমি তোমাকে নেক্সট ক্লাসে শেখাবো। সো আজকে তোমাদের থাক এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টিল দেন আগের পড়াগুলো রিভিউ করতে থাকো, চিল থাকো, এনজয় করো পড়াশোনাকে, কঠিন লাগবে না কিছুই, অ্যান্ড পড়তে পড়তে হচ্ছে ভাল লাগবে। বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম।